নমস্কার, দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মধুরিমা এবং করার জন্য আমি উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনায় চলে এসেছি। আজকে আমি রয়েছি বহরুতে। কেন বহরুতে রয়েছি? যেটি একটি জনপদ ছিল, সেখানে আমি কি করছি এই শীতে? শীত পড়বো কি পড়বো না এই খেলাটার মধ্যে যখন রয়েছি, সেই সময় পেটুক বাঙালি বা খাদ্যরসিক বাঙালি সে মোয়া নিয়ে একটু কথা বলবে না, এটা তো হয় না। অবশ্য এখন মোয়ে নিয়ে আমরা অনেক বেশি কথা বলি, কিন্তু মোয়া নিয়েও তো কথা বলতে হবে। সে কারণেই আজকে বহরুতে আসা, কারণ জয়নগরের মোয়া ইতিমধ্যেই জিআই স্বীকৃতি অর্জন করেছে 2015 সালে, আমরা জানি। কিন্তু এই জয়নগরের মোয়া আসলে তো পীঠস্থান বহরু, অর্থাৎ জয়নগরের আগে দক্ষিণ 24 পরগনায় দক্ষিণ বারাসাত পেরিয়ে আসতে হয় বারুইপুরের ওপর দিয়ে, এসে এই বহরুতে এসছি আমরা। বহরুর একটি মিষ্টির দোকানে যাব, যেখানে মোয়া তৈরি হাতে গরম আপনাদের দেখাবো। আর তারই সঙ্গে একটা ছোট্ট ইতিহাস বলতে চাইবো যে কোনো এক সময়টা এখনো জানা যায়নি, যমুনা বুড়ো নামক এক বৃদ্ধ তার বাড়ির ক্ষেতের কনকচুর ধান এবং নলেন গুড় দিয়ে এই মিষ্টি প্রথম তৈরি করেছিলেন। জনশ্রুতি রয়েছে এখানে যে সেই মিষ্টি খেয়ে শ্রী চৈতন্যদেব নাকি ভীষণ প্রশংসা করেছিলেন। যমুনা বুড়োর পর 1920-র সময়ে, অর্থাৎ 1902-এর দশক বলা যায় যাকে, দুই বন্ধু পূর্ণচন্দ্র ঘোষ ওরফে পূর্ণ এবং নিত্যগোপাল সরকার ওরফে বুচকি স্থানীয় সাপ্তাহিক বাজারে মোয়া বিক্রি শুরু করেন। এগুলোই বুচকির মোয়া নামে তখন প্রসিদ্ধ হয়। এরপর এই মোয়াই জয়নগরের মোয়া নামে পরিচিতি পায়। 1929-এ বুচকি এবং নিত্য জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশনের কাছে জয়নগর মজিলপুর টাউনে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার নামে তাদের নিজস্ব মিষ্টির দোকানও দেন। আমি যেই মাঠে দাঁড়িয়ে কথা বলছি, তার ঠিক পিছন দিকে এখানে রয়েছে যে স্কুল বহরু উচ্চ বিদ্যালয়। এখানে 3 জন বিখ্যাত মানুষ পড়াশুনো করেছেন, আমি দেখছিলাম। হেমন্ত মুখোপাধ্যায়, নীলরতন সরকার এবং শক্তি চট্টোপাধ্যায়। এই বিখ্যাত জায়গা বহরু, যেটি আসলে মোয়ার পীঠস্থান। চলুন ঘুরে দেখি মোয়া আদতে তৈরি হয় কিভাবে। মোয়া তৈরি করতে গেলে যে কনকচুর ধান লাগে এবং নলেন গুড় লাগে, তো সেই প্রসেসটা, নলেন গুড়টাকে যে জাল দেওয়া হয় সেটা কিভাবে হয় এবং কোথায় কিভাবে করেন সেটা জানতেই এই মুহূর্তে আমরা এই যে জিনিসটা দেখছি, এটাকে বলে বানশাল, আর এই হাঁড়িগুলোকে বলা হয় কাবলি। কিন্তু যারা হাতে ধরে করেন তাদের সঙ্গে কথা বলি। আপনার নামটা একবার বলবেন। আমার নাম আব্দুল কাহার খান। আব্দুল কাহার খান, আপনি কত বছর ধরে এই জিনিসটা করছেন? এই যে আমরা দেখছি গুড় জাল দেওয়ার পাত্রগুলো রয়েছে, অর্থাৎ কাবলি, এবং এই আপনি গুড় জাল দিচ্ছিলেন, এগুলো কত বছর ধরে করছেন? আমার বয়স আপাতত 62। আচ্ছা, আমি 18 বছর বয়স থেকে এই করছেন? গুড়ের শিল্পের মধ্যে আছি, আচ্ছা, গুড় তৈরি করছি। তো এই যে গুড় মোয়ার জন্য জয়নগরের মোয়া সবাই বলে, আসলে তো বহরু থেকেই এর উৎপত্তি। তো বহরুর এই যে মোয়ার জন্য গুড়ের জাল দেওয়া, প্রত্যেক বছর শীতের খামখেয়ালিপনা ইদানিংকালে, এবছরেও তো শীত সেভাবে পড়েনি, সেটা কি গুড়ের গন্ধ, গুণ, মান এগুলোতে প্রভাব ফেলে? হ্যাঁ, কিছুটা প্রভাব ফেলে। তবে এবার গুড় তৈরির পদ্ধতিতে অনেকটা উন্নতি হয় গুড়ের। যেমন ঠান্ডা কম থাকলে আমাদের গুড় তৈরি করতে অনেক বেশি পরিশ্রম লাগে। আচ্ছা, হ্যাঁ, অনেক পরিশ্রম করে ভালো গুড় তৈরি করা হয়। সেটা করতে কতটা সময় লাগে? সেটা সময় লাগে আমাদের বিকাল 4টে থেকে নিয়ে এই ভোর থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত। মানে ভোর 4টে থেকে সকাল 8টা? হ্যাঁ। মানে গাছে হাঁড়িগুলো বাঁধা হয়, যে হাঁড়িগুলো আমরা দেখছিলাম, হাঁড়িগুলো বেঁধে রাখা হয়। তারপর আমরা ওই হাঁড়িগুলো বাঁধি বিকাল 4টে থেকে সন্ধ্যা পর্যন্ত। এবার ভোর 4টে থেকে নামিয়ে সেটাকে এই বানশালে এনে আমরা গুড় তৈরি করি। মানে জাল দিয়ে সেটা গুড় তৈরি করি। 7টা 8টা বেজে যায়। এই যে এখন চারপাশে এত রকমের গুড়ের রসগোল্লা, মোয়া এসব তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তো বোধহয় সেন্ট ব্যবহার করে দেন মানুষজন। এই যে আসল গুড়ের স্বাদ, গন্ধ, যেটা আমি এসে মানে শুকছিলাম হাঁড়ি নিয়ে আর কি, সেটার সঙ্গে তো এর অনেক তফাৎ রয়েছে। হ্যাঁ, অনেক তফাৎ রয়েছে। তবে বিশেষ করে আমাদের এই যে জয়নগরের সুনাম, জয়নগরের নাম
জয়নগরের মোয়া সবাই জানে, কিন্তু বেশিরভাগ উৎপত্তি আমাদের বহরুতে। হ্যাঁ, এই বহরুর যে মোয়া, এই মোয়াতে কোনো রকম ভেজাল টাজাল দেওয়া হয় না। এই অরিজিনাল গুড়ে মোয়া তৈরি করা হয়, এবং নলেন গুড়ের রসগোল্লা এবং নলেন গুড়ের যে সন্দেশ, সেগুলো এই অরিজিনাল গুড়ে তৈরি হয়। এই যে আপনি বলছেন অরিজিনাল গুড়ে তৈরি হয়, এই যে হাতাটা আমি দেখতে পাচ্ছি, এই যে গুড়টা, এই জিনিসটা তৈরি হতে কতক্ষণ লেগেছে? মানে এই যে জিনিসটা, এটা যে থিকনেস, এটা কতক্ষণ লেগেছে বা কতক্ষণ ধরে জাল দিয়েছেন? এটা আমাদের ধরুন 30 কিলোর রস আমরা সংগ্রহ করে আনি। সেই 30 কিলো রসকে আগুনের তাপে ফুটিয়ে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আচ্ছা, সেই 30 কিলোটা ফুটিয়ে কতটা হয়ে যায়? 30 কিলো ফুটিয়ে বড় জোর আমরা 4 কিলো হবে, 4 থেকে 5 কিলো। 30 কিলো ফুটিয়ে 4 থেকে 5 কিলো? 30 কিলো রস জাল দিয়ে 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 কমতে কমতে 4 থেকে 5 কিলো দাঁড়া। এটা তো অনেকটা পরিশ্রম, অনেকটা সময়। ওই জন্য, হ্যাঁ, সে তো অবশ্যই। ওই জন্য বিশেষ করে এই যে গাছ কাটা, গুড় তৈরি করার পদ্ধতি আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ এর পিছনে যা পরিশ্রম, সে পরিশ্রমের পারিশ্রমিক পাওয়া যাচ্ছে না। তো আপনি এই গুড় শিল্পের সঙ্গে আপনার 18 বছর থেকে এখন 62 বছর অবধি আছেন। আপনার পরবর্তী প্রজন্ম কি এতে যোগ দিচ্ছে? আমার বিশেষ করে আমার বাগানে আমি 50টার মতো গাছ তৈরি করেছি। খাজুর গাছ। এবং আমার কয়েকটা ছেলেকে এ কাজে লাগিয়েছি, তাদের ট্রেনিং দিয়ে তারাও এখন গাছ কাটছে বর্তমানে। হ্যাঁ, কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে যে ধরুন বাবা এই গুড় তৈরি করছিল, ছেলেরা অন্য কাজের লাইনে বেরিয়ে চলে যাচ্ছে। তো আস্তে আস্তে এই শিল্পটা কোথাও একটা পিছিয়ে পড়ছে। এটা সত্যি খুব আফসোসের ব্যাপার। আমাদের এই গুড় শিল্পে সরকার থেকে বিভিন্ন রকম সাহায্য করার আশ্বাস দিয়েছিল, কিন্তু সে সামথিং সাহায্য করেছিল বা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো কার্যকর হয় পুরোটা হয়নি। বুঝতে পেরেছি। সেটার জন্য একটু অসুবিধা রয়েছে এখন। সেই জন্য সেগুলিরা আস্তে আস্তে পিছু পা হচ্ছে, কারণ যে পরিশ্রম সে পারিশ্রমিক তারা পাচ্ছে না। বিশেষ করে আপনাদের এই গুড় কোন কোন দোকানে যায়? শ্যামসুন্দরে যায়? আমাদের গুড় শ্যামসুন্দরে যায়, যেমন রঞ্জিত ঘোষ ওনার দোকানে যায়, তারপরে আপনার গড়িয়ায় যায়, বাড়িপুরে যায়, ডায়মন্ডে যায়, বিভিন্ন জায়গায়। অর্থাৎ আপনাদের এই কাজটা শীতের মরশুম জুড়ে, মানে ডিসেম্বরের প্রথম থেকে নিয়ে জানুয়ারি শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং এরকম একটা অক্লান্ত পরিশ্রম এই মানুষগুলো করেন বলেই কিন্তু আমরা বাড়িতে বসে সুস্বাদু মোয়া উপভোগ করতে পারি, সেই মোয়ার স্বাদ। শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের ভেতরে চলে এসেছি, এরপর আতুর ঘরেও যাব, যেখানে মোয়া পাক দেওয়া হয়, কিন্তু বাইরেটাতেই দেখলাম যেখানে মোয়া সাজানো রয়েছে, ওপরে আপনি গার্নিশ করছিলেন আর কি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম বাবলু ঘোষ। আচ্ছা, এই মিষ্টির দোকানে, এটা তো আপনাদেরই দোকান, আপনার এবং আপনার দাদা একসঙ্গে চালান, তো সকালে কখন থেকে এখানে এই কাজ শুরু করেন? এখানে দাদা চলে আসেন প্রায় ভোর 4টে, আর আপনি? আমি আসি আর একটু পরে, 6:30 7টা এরকম আসি। আচ্ছা, এখন কি একটুখানি মোয়ার বিক্রি বাট্টা কমে গেছে? প্রথম দিকে যখন ঠান্ডা কম ছিল একদম, তখন একটু কম ছিল, এখন আবার ঠান্ডায় সবে 2 দিন পড়ছে, তাতে করে বহু কাস্টমার আসছে। আর আমরাও কি বলতাম জানেন, আমরা তো অ্যাকচুয়াল কাস্টমার, তো আমাদের পরিচিত ফোন করেন, ঠান্ডা না পড়লে জিনিসটা তো খুব ভালো হবে না, আমরা তখন মানা করতাম, দেখুন আপনারা একটু পরে আসুন, আরও জিনিসটা ভালো হবে। তারাও সেটা আমাদের কথা শুনে আসতেন না, এইবারে সব আসছে। ঠান্ডা পড়েছে, এই গুড়টা যে আসবে ঠান্ডা পড়লেই হলো না, তো ঠান্ডা হয়ে সেইটা শিলরা গাছ থেকে রস কাটবেন, তারপরে সেটা গুড় হবে, সেই গুড় আমাদের কাছে আসবে, তারপরে সেই গুড় দিয়ে যে মোয়াটা হবে সেটা প্রকৃত মোয়া হবে। মোয়ার দোকানে ঢুকতে ঢুকতে এরকম থরে থরে সাজানো মোয়া, কিন্তু এটার মেকিংটা কিভাবে হচ্ছে সেটাই জানতে এবার আমরা ভেতরে যাব, অর্থাৎ একদম রান্নাঘর যাকে বলা হয়, সেখানে গিয়ে দেখব কিভাবে এই পুরো প্রসেসটা হয়। চলুন আমার সঙ্গে। এই গুড়টা ফাইনাল গুড় এবং জিরেন কাঠে গুড় দেওয়া হয়। এই গুড়টা দিলে মোয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই জন্য এই যে মাখা হবে, এইবারে মাখার পরে এটা একটা চিট আসবে, সেই চিটে না হলে মোয়াটা ধরে রাখা যাবে না, বুঝলেন? এই জন্যে এইটা পরে
ভালো করে মাখাতে হয়, মাখানোর পরে তারপরে চিট এলে ওই মোটা হবে। একটা বার এর আগে আমরা দেখছিলাম যে গুড় দিয়ে পাকানো হচ্ছে, মানে এইভাবে মাখা হচ্ছে, এটা আবার সেকেন্ড টাইম হচ্ছে। এটা ফাইনাল না, এটা সেকেন্ড টাইম। এরপর ফাইনাল টাইম এবার বাক্সে তুলে বা কোনো হাঁড়িতে তুলে সেগুলো আবার পেস্তা, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে ফিনিশিং হয়। মানে সেই ফিনিশিং হওয়ার পরেই তারপরে দোকানে সেল। এই যে বহরুর মোয়া, এই বহরুর মোয়া তো লোকে যতটা জানে তার চেয়ে বেশি জয়নগরের মোয়া জানে, কিন্তু বহরুতেই তো প্রথম এই মোয়ার উৎপত্তি যতটুকু আমি জানি। আপনাদের এই দোকান শ্যামসুন্দর যে দোকান, যেখানকার এই মোয়া ভীষণ প্রসিদ্ধ, এই দোকান কত বছর? আমাদের 1978 সালে আমার বাবা এই দোকানটা করেছিলেন। আচ্ছা। আর আমি সেইখান থেকেই এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকি। আমি নিজে মালিক হয়েও আমার সবসময় মনে হতো যে কর্মচারীরা করুক না করুক নিজে করবো সব কাজ। সেই জন্যে সবসময় কী করলে ভালো হয়, কী করলে কতটা সুবিধা হয়, কতটা মানুষের টেস্ট হয়। আমি হয়তো অনেককে মোয়া দিতাম, প্রিপারেশান করে দিতাম, দিয়ে তার কাছ থেকে মানে রিভিউ নিতাম যে কীরকম হলো, তোমার ওই আত্মীয় বাড়ি নিয়ে গেলে মোয়াটা কেমন হলো। তারা বললো দারুণ হয়েছে, এরকম মোয়া তারা খায়নি। এইভাবে আস্তে আস্তে আমি প্রিপারেশান তৈরি করি। সেই প্রিপারেশান করতে করতে আমি যে প্রিপারেশানে করি, এই প্রিপারেশানে আমার সৃষ্টি। এই জন্যে এই মোয়াটা যথেষ্ট সুনামের সঙ্গে আজকের দেশ বিদেশে, আমাদের ইন্ডিয়া কেন, ইন্ডিয়া বাইরেও আমাদের মোয়া যাচ্ছে। এই প্রিপারেশানটা মানুষের সবাই ভালো লাগে, আর আমিও করেও খুশি পাই। যে জন্য আজও পর্যন্ত আমার এই 64 বছর বয়স, কিন্তু আমি নিজেও করে আমিও তৃপ্তি পাই যে না, ভালো জিনিসটা মানুষকে খাওয়াতে পারি। আপনি রঞ্জিত ঘোষ, আপনার বাবার সময় থেকে এই দোকান, আপনারা কি দুই ভাই মিলে চালান নাকি আপনি একাই? আমি চালাই, আমার ভাই চালায়। আগে আমার একটা দাদা ছিল, তার নাম রঘুনাথ ঘোষ, তিনি ছিলেন। তারপরে ভাইরা পড়াশোনা করছিল, তারপরে করতে করতে ভাইদের পড়াশোনা শেষ হয়ে গেছে, আবার এসছে। আমরা চালাই, আমি আর আমার ওই ভাই চালাই। দাদা মারা গেছেন, এবং আমার পরবর্তী প্রজন্মে আমার ছেলে আসার ইচ্ছা আছে, ছেলে আস্তে আস্তে আসছে। আমি এটাই আসতে চাইছিলাম যে পরবর্তী প্রজন্মকে আদৌ এই যে একটা প্রসিদ্ধ একটা ব্যবসা, এই ব্যবসায় আসতে ইন্টারেস্টেড? হ্যাঁ, আসছে। আমার ছেলে গ্র্যাজুয়েশন হয়ে গেছে, গিয়ে এখন এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। আমার ছেলের নাম ঋত্বিক ঘোষ। হ্যাঁ, তা ও এসে ব্যবসাটা নতুন পদ্ধতিতে ভালো করে করার চেষ্টা করছে। এখন সব অনলাইনের যুগ, বলছে বাবা এটা এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। তাই পর তোর ইচ্ছা হচ্ছে, আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, তোরা হলে যদি ভালো, আরও যদি ভালো হয় হোক, তো সেইভাবেই ও অনলাইনে এটা সেটা করে বা অন্য। আপনাদের এই বহরুর শ্যামসুন্দরের মোয়া, এটা কি অনলাইনে পাওয়া যায় এখন? হ্যাঁ, অনলাইনে পাওয়া যায় তো, আমাদের দেশ বিদেশে যায়। আমাদের মনে করুন কানাডায় যাচ্ছে, সুইডেন যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে। তবে আমরা পাঠাতে পারি না। আমাদের মাঝখানে যেসবগুলো ব্রোকাররা আছে তারা নিয়ে পাঠায়। তারা ওখানে মানে ওদের মেশিনে দিয়ে তাদের হাইজিন সমস্ত ব্যবস্থা করে তারা পাঠায়। তারা বলে তো আমাদের ওটা 15 দিন মোয়া থাকে, ভালো থাকে। তা আমরা সেগুলো পারি না। আমাদের এখানে হাব তৈরি হওয়ার কথা ছিল, মোয়ার হাব হলে আমরা সেটা নিজেরা ডাইরেক্ট পাঠাতে পারতাম। আমাদের সে হাব নেই বলে আমাদের সরকার অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু জায়গার অভাবে কোনো সমস্যা, বারে সমস্যা দেখা দিচ্ছে, সেই জন্য হচ্ছে না। সেটা হাবটা হলে আমরা ডাইরেক্ট নিজেরাই আমেরিকা সব জায়গায় পাঠাতে পারবো। আমাদের ফ্যাসাই আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু আমরা দিতে পারছি না এই কারণে যে আমাদের সেই হাবটা হচ্ছে না বলে। একটা কথা বলুন, এই পুরো প্রসেসটা যদি একবার বলেন, মানে খেজুর গাছে রস নামানো হয়, শিউলিরা নামান, সেই রস তারপরে মানে জাল দেওয়া হয়, নলেন গুড় তৈরি হয়। বলা হয় যে কনকচুর ধান এবং নলেন গুড় ঠিকঠাক না হলে, গুণমান ঠিকঠাক না হলে এই মোয়ার স্বাদ গন্ধ আসে না। তো সেটা আপনি নিশ্চয়ই মানেন। অবশ্যই। আসলে এখন আমাদের যেখানে যে খেজুর গাছ আছে, সেই গাছের যে শিউলি বলে, যারা খেজুর গাছ তারা শিউলি বলে, তারা আপনার ওই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে। মনে করুন 7 সের 8 সের গুড় রস জাল দিয়ে তবে 1 সের গুড় হয়। সেই রস দিয়ে তাদের এখনো পর্যন্ত সেইভাবে পড়তা হচ্ছে না, মানে তাদের মানে বলছে খাটছি, পয়সা সেইভাবে রোজগার করতে পারছে না।
তো সেই জন্য গভর্নমেন্ট যদি একটু নজর দেন তাহলে ওরা বাঁচে। হ্যাঁ, এবারে আমাদের সেই রস জাল দিয়ে গুড় তৈরি করে আমাদের কাছে নিয়ে আসে, আমরা সেইটাতে আবার পাক তৈরি করি। খইটা কোথা থেকে আনা হয়? খইটা আমাদের অনেক ধরা আছে, তারা খই ভাজে, তাদের কাছ থেকে নেওয়া হয়। আমাদেরই জানাশোনা, তাদের পয়সা করি দেওয়া থাকে। সেই সব খই এনে আমরা এই খই আর গুড় দিয়ে একটা পাক তৈরি করি। সেই পাকের পরে ওখান থেকে মুরগি হয়ে যায়। সেই মুরগি হওয়ার পরে সেই মুরগিটা এখানে আসে, এখানে আসার পরে তারপরে ঘি, এলাচ, কাজু, কিশমিশ, পেস্তা যা দেবার সেগুলো দিয়ে আমরা এই ফের গুড় দেওয়া হয়, মানে নলেন গুড় দেওয়া হয়, খেজুরের গুড় দিয়ে এই মোয়ার পাক তৈরি হচ্ছে। এই পাক হলে তারপরে এগুলো সাজানো হবে। হ্যাঁ, কাউন্টিংয়ে আমার ভাই আছে, আমার ছেলে আছে, ওরা সব। এবার বলুন যে মূল্য যদি দিন দিন তো দাম বাড়ছে সবকিছুরই, এখন এখানে মোয়ার বাজার মূল্য কি চলছে? আমাদের বাজার মূল্য আছে সবথেকে ভালোটা আমাদের যেটা সেরা সেটা 600 টাকা কেজি, তারপরে আছে 520 টাকা কিলো, তারপর 440 টাকা, 340 টাকা কেজি আছে। আচ্ছা, আর এই যে ধান এবং গুড় আনা হচ্ছে, ধানের ক্ষেত্রে কনকচুরে তো আপনার সঙ্গে কথা বলছিলাম যে এই ধানের একটা রোয়া মতো বেরিয়ে থাকে আর কি, সেটাই কনকচুর ধান। তো সেই কনকচুর ধান তো সর্বত্র ভালো পাওয়াও যায় না, তাহলে ধানেরও তো দাম বেড়েছে এবং গুড়েরও দাম বেড়েছে, সেটা এখন কি কুলিয়ে ওঠা সম্ভব হচ্ছে? হ্যাঁ, ধানটা পাওয়া যাচ্ছে, কনকচুর ধানটা পাওয়া যাচ্ছে, তবে এখন রাসায়নিক পদ্ধতিতে হয় বা কোনো কারণে যায় না, ধানের আগে যে সুগন্ধটা ছিল এখন সেটা হচ্ছে না। অনেক সময় সেচ ব্যবস্থার জন্য হয়, ওই ধানটা খুব সূক্ষ্ম ধান। আমি নিজেও ধান চাষ করেছি কনকচুর ধান, কিন্তু আমাদের ফলন ভালো হয়নি। আমাদের মনে হলো এই চাষ করাটা খুব কঠিন ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্য এই ধানগুলো চাষ হয় রায়দিঘি, কাশীনগর, লক্ষ্মীকান্তপুর এসব সাইডে চাষ হয়। ওই সাইড থেকে হাটে বিক্রি হয়, সেখান থেকে আমাদের সব লোক ধরা আছে, তারা সব সেই ধানটা নিয়ে আসে, নিয়ে এসে এখানে খই ভেজে আমাদের সাপ্লাই করে। সারা দিনে এই দোকান কখন থেকে কখন অবধি খোলা থাকে? সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে। আপনি প্রত্যেকদিন দোকানে আসেন? আমি প্রতিদিনই আসি এবং এই প্রসেসের মধ্যে দিয়ে এই প্রসেসের মধ্যে ক্লান্ত হয়ে যান না? ক্লান্ত হলেও আনন্দ আছে, এটা করে সবাই দিতে পারি, ভালো সবাই ভালো বলেন, সেই জন্য আনন্দতে আমাদের কষ্টটা কম হয়। আচ্ছা, তো আপনার নিজের কি সুগার রয়েছে? আমার সুগার ছিল না, রিসেন্ট সুগার হয়েছে, মানে আমার মা মারা যাওয়ার পরে হঠাৎ করে একটা সুগার। তাহলে এখন কি মোয়া খাওয়া হয়? না, এখন খাওয়া হয় না, হচ্ছে না, কিন্তু বাকিরা যাতে এই মিষ্টির স্বাদ পান তাই জন্য অক্লান্ত পরিশ্রম সকাল থেকে রাত অবধি করি। অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। আমার সঙ্গে সবাই থাকে, আমার ভাই আছে, আমার ছেলে আছে, এরা সব সহযোগিতা করেন। আমাদের যারা আমাদের ভাই সম যেসব কর্মচারীরা আছে তারাও আমাদের হেল্প করেন, তবে এই জিনিসটা হয়, না হলে হতো না। আমার কথা বলা শেষ হয়ে গেছে, আমি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি এই মোয়াটা, আমি খাবো এবং টেস্টটা বলবো। অপূর্ব বললেও কম বলা হবে, এবং সত্যি আমরা কলকাতার বাজারে, দোকানে বা অনেক অনলাইনে এমন কিছু জিনিস খাই যেগুলো খেয়ে আমরা আহা উহু করি, কিন্তু আসলেই কনকচুর ধানের গন্ধ, স্বাদ এবং নলেন গুড়ের গন্ধ, স্বাদ, এটা বোধহয় অতুলনীয়। এবং আমি বহরুতে দাঁড়িয়ে এই মোয়াটা খেয়ে বলছি, জয়নগর নিয়ে প্রচুর কথা হয়। 2015 সালে জয়নগর জিআই পেয়ে গেছে স্বীকৃতি, কিন্তু এই জয়নগরের হাট পুষ্ট বলেই তো সেখানে গিয়ে এই মোয়ার খ্যাতি। আসল যে জন্মস্থান এই মোয়ার, সেটা কিন্তু এই বহরুর মোয়া। আর বহরুতে দাঁড়িয়েই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে আমি এই মোয়াটা টেস্ট করে আপনাদের জানাচ্ছি, দারুণ খেতে। আপনারা যারা এই শীতে জয়নগরের মোয়া খেতে চান, আসলে বহরুর মোয়া যেটা, সেটা এখানে আসতে হবে এবং এসে খেয়ে দেখতে হবে। মধুরিমা এবং আজকের মতন এ পর্যন্তই। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে দৃষ্টিভঙ্গিতে, আর আমার সঙ্গে আমার ক্যামেরা পার্সন রবিউল ইসলাম।